দেখতে দেখতে সময় যেন অদৃশ্য কোনো স্রোতের মতো বয়ে চলেছে। দিন পেরিয়ে গেল কত এক সপ্তাহ। এই স্বল্প সময়ের মধ্যেই চারপাশে অনেক কিছু বদলে গেছে। নিকোলাইয়ের জ্ঞান ফিরেছে আজ প্রায় এক সপ্তাহ। এত বড় অপারেশনের পরেও তার দ্রুত সুস্থ হয়ে ওঠা সত্যিই বিস্ময়কর। কিন্তু এই বিস্ময়ের পেছনে লুকিয়ে আছে শুধু তার শারীরিক শক্তি নয়, লুকিয়ে আছে এক নারীর অগাধ ভালোবাসা, তার নিরলস যত্ন, তার নিঃশব্দ উপস্থিতি। এই কয়েকদিনে জারিয়া নিজেও অনেকটা বদলে গেছে। তার ভেতরের সংকোচ, দ্বিধা, অতীতে যা চিক অতীতে যা ছিল তা ধীরে ধীরে গলে গিয়ে জায়গা করে নিচ্ছে এক নরম স্বাচ্ছন্দ্যে। নিকোলাইয়ের পাশে থাকাটা এখন তার জন্য অভ্যাসের মতো। প্রতিদিন সকাল হলেই সে হাসপাতালের দিকে ছুটে আসে। হাতে থাকে নানা রঙের ফুল, যেন প্রতিটি ফুলের সঙ্গে সে নিয়ে আসে নিজের ভালোবাসার এক একটা রং, এক একটা অনুভূতি। আজও তার ব্যতিক্রম হলো না। প্রথমে তার নানাইকে দেখে সকালের কোমল আলোয় ভেসে থাকা করিডোর পেরিয়ে নিঃশব্দ পায়ে জারিয়া প্রবেশ করল নিকোলাইয়ের প্রাইভেট রুমে। তার হাতে কয়েকটি তাজা রঙিন জারবেরা, তার পরনে শ্যাওলা রঙের শিফনের শাড়ি, খুব সাধারণ। ফর্সা ত্বকের উপর শ্যাওলা রঙের সেই মৃদু ছোঁয়া তাকে যেন এক অন্যরকম আভায় মুড়ে দিয়েছে। দুই হাতে লাল কাঁচের চুড়ি, মৃদু শব্দ, আর হালকা করে বাঁধা লম্বা সিল্কি চুল, সব মিলিয়ে সে যেন এক জীবন্ত কবিতা। মুখে হালকা মুচকি হাসি নিয়ে সে ফুলগুলো জারের মধ্যে সাজাতে শুরু করলো, খুব যত্ন করে, খুব মন দিয়ে। কিন্তু অন্যদিকে নিকোলাই যেন সেই দৃশ্যের মধ্যে ডুবে গেছে সম্পূর্ণ। এক মুহূর্তের জন্য নিজেকে সামলে রাখতে পারল না সে। হাসপাতালের বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে থাকা অবস্থাতেই হঠাৎ করে সে জারিয়ার হাত ধরে ফেলল দৃঢ়ভাবে, যেন তাকে হারিয়ে ফেলবে। এই ভয়টা হঠাৎ করেই বুকের মধ্যে চেপে বসেছে। পরের মুহূর্তেই তাকে নিজের ব্যান্ডেজ করা উন্মুক্ত বুকে টেনে নিল। ঘটনাটা এতটাই আকস্মিক, এতটাই অপ্রত্যাশিত ছিল যে জারিয়া পুরোপুরি হতবাক হয়ে গেল। শাড়ির ফাঁকে জারিয়ার উন্মুক্ত কোমরে তার আঙুলের স্পর্শ পড়তেই জারিয়ার পুরো শরীর কেঁপে উঠল। সে স্পর্শে লজ্জা আছে, ভয় আছে, আবার এক অদ্ভুত অচেনা অনুভূতিও আছে, যা তাকে ভিতর থেকে নাড়া দিয়ে যাচ্ছে। তার কণ্ঠ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো, কি 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 করছেন? ওয়াইফি, মাত্র তো সুস্থ হয়েছি, আবার কি তোমার ওই রূপ দিয়ে আমাকে মেরে ফেলতে চাও? এসব করো না জান। তোমারই একটুখানি হাসি, এই এক ঝলক সৌন্দর্যেই তোমার হাবি অনেক আগেই নিঃশেষ। বাক্য সম্পূর্ণ করতে পারল না, কারণ এই কথাগুলো জারিয়ার কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতরটা যেন হঠাৎ মোচড় দিয়ে উঠল। এই শব্দগুলো তার মনে হঠাৎ করে ফিরিয়ে আনলো সেই কয়েকটা দিন। এক মুহূর্ত দেরি করল না সে। নিজের কোমল হাতটা তুলে নিকোলাইয়ের ঠোঁটে চেপে ধরল, আতঙ্ক মেশানো আকুলতায়, আর এক ধরনের নিষেধাজ্ঞায়। হঠাৎ করেই তার চোখ ভিজে উঠেছে, অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নিকোলাই এই দৃশ্য দেখে যেন ভিতর থেকে কেঁপে উঠল। তার মুখের সেই মুগ্ধতা মুহূর্তেই মিলিয়ে গিয়ে জায়গা করে নিল উদ্বেগ আর অস্থিরতায়। সে বুঝতে পারছে তার কথাগুলো জারিয়াকে আঘাত করেছে, তার ভেতরের ভয়গুলোকে আবার জাগিয়ে তুলেছে। জারিয়া ভেজা দৃষ্টিতে নিকোলাইয়ের দিকে তাকিয়ে তার কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল, দোহাই লাগে, এসব কথা আর কখনো বলবেন না। আপনি নিজেও জানেন না আমি এই কটা দিন ঠিক কী ঝড় নিজের বুকের মধ্যে নিয়ে চলেছি। আর সহ্য করতে পারবো না, বিশ্বাস করুন। জারিয়ার এই কাতর কণ্ঠের শব্দগুলো যেন নিকোলাইকে নাড়িয়ে দিল। জারিয়াকে ধরেই সে একটু সোজা হয়ে বসল। জারিয়ার চোখের পানি যেন তার বুকে অজস্র ছুরি চালিয়ে দিল।
এরপর নিকোলাই জারিয়ার চিবুকে হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। এরপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে একে অপরের দিকে। দুজনের চোখ যেন নানা রকম কথা বলে যাচ্ছে। নিকোলাইয়ের পর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জারিয়ার চোখের পানি মুছতে মুছতে বলে উঠল, গ্রিন মিস্ট, ভালোবাসা কাকে বলে আমার জানা ছিল না। যতক্ষণ না তোমার দিকে তাকিয়ে নিজের ভেতরটা বদলে যেতে দেখেছি। তুমি আমার সবুজে লেখা প্রেম। আমি জানি ভালোবাসো তুমি আমায়, কিন্তু আমায় ঘেন্নাও যদি করতে, তবুও আমি তোমার চোখের জল সহ্য করতে পারতাম না। কারণ আমার জন্য এক যন্ত্রণার রূপে পরিণত হতো, যে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়েছি। তাই আমি আমার আঘাতেও তোমার চোখের এই জল দেখতে চাই না। এমনকি আমার শেষ নিঃশ্বাসেও আমি তোমার চোখের এই জল অনুভব করতে চাই না। তোমার চোখের জল যে অনেক দামি জান, এর যোগ্য আমি না জান। এই চোখে আমি শুধু আমার জন্য এক ফোঁটা আবেগ আর অনুভূতি দেখতে চাই, গ্রিন মিস্ট। চুপচাপ নিশ্চুপ থাকা সেই মেয়েটা যে কখনো নিজের অনুভূতি এত সহজে প্রকাশ করতে পারে না, সে এখন নিজেকে অজান্তেই এমনভাবে নিকোলাইয়ের ভালোবাসার মধ্যে জড়িয়ে ফেলেছে, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। নিকোলাই ছাড়া একটা মুহূর্ত এখন তার কাছে এক অসহ্য শূন্যতা। কোনো বাধা ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই জারিয়া ধীরে ধীরে নিজের মাথাটা নিকোলাইয়ের বুকে রেখে দিল, যেন সে খুঁজে পেয়েছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই বুকের ভেতরেই যেন তার সমস্ত ভয় থেমে যায়, সমস্ত অস্থিরতা শান্ত হয়ে আসে। নিকোলাইয়ের বুকের ওপর হাত রেখে এক গভীর অনুভূতি নিয়ে সে বলে উঠল, এক ফোঁটা কেন? অপরিসীম নয় কেন? নিকোলাই মৃদু হাসল। সে আলতো করে জারিয়ার চুলের ভেতর মুখ ডুবিয়ে এক গভীর চুম্বন রাখল, যেন সেই স্পর্শে সে তার সমস্ত ভালোবাসা মিশিয়ে দিতে চাইছে। কারণ তোমার এক ফোঁটা অনুভূতিই, তোমার ক্ষুদ্র এক আবেগ আমার অথই সাগর সম ভালোবাসাকে পূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। মাই ইনফিনিটি লাভ, মাই গ্রিন মিস্ট। এইভাবেই কিছু মুহূর্ত কেটে গেল নিঃশব্দে, অথচ ভীষণ গভীরতায়। হঠাৎ করে জারিয়ার খেয়াল হলো সে কোথায় মাথা রেখে আছে। মুহূর্তেই তার মনে পড়ল নিকোলাইয়ের শরীরের আঘাতের কথা। তার বুকের ভেতর হালকা আতঙ্ক কাজ করল। তাড়াতাড়ি উঠে যেতে গিয়ে প্রায় হকচকিয়ে বলল, সরি সরি সরি, আমি ওসব খেয়াল করিনি। আপনার ব্যথা লেগেছে তাই না? সে আবারও আলতো করে জারিয়ার মাথাটা নিজের বুকের উপরে টেনে আনলো, যেন এই স্পর্শটাই তার সবচেয়ে বড় ওষুধ। এরপর মৃদু কণ্ঠে সে বলল, শান্তি পাচ্ছি গ্রিন মিস্ট। আর তোমাকে কতবার বলবো এসব, আপনি বলবে না? জারিয়া ধীরে ধীরে নিজের কাঁপতে থাকা হাতটা নিকোলাইয়ের ব্যান্ডেজ করা বুকে রাখল। তার কণ্ঠে লাজুকতা নিয়ে বলে উঠল, কি কি বলবো তবে? নিকোলাইয়ের চোখে আবার সেই দুষ্টু ঝিলিক ফিরে এলো। সে আলতো করে নিজের আঙুল দিয়ে জারিয়ার নাকের ডগা ছুঁয়ে জারিয়ার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি করে বলবে, সঙ্গে হাবি অ্যাড করবে, মাই হাবি। এই কথাগুলো শুনতেই জারিয়ার পুরো মুখ লাল হয়ে উঠল লজ্জায় আর এক অদ্ভুত সুখের অনুভূতিতে। তার চোখ নিচু হয়ে গেল, ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। মাই গ্রিন মিস্ট, আমার জানা মতে তুমি আমায় কবুল বলে স্বীকার করেছো। তাই সব শাইনেসকে যে তোমার এবার বাই বাই বলতে হবে, বিকজ ইয়োর হাজব্যান্ড ইজ টু মাচ বেহায়া তোমার জন্য। এই লজ্জাটা যেন তার সৌন্দর্যকে আরও গভীর করে তুলল। নিকোলাই সেই দৃশ্য দেখে একদম নির্লজ্জের মতো হাসল। ধীরে ধীরে সে জারিয়ার কানের কাছে ঠোঁট স্পর্শ করছে। তার গরম নিঃশ্বাস জারিয়ার কানের কাছে স্পর্শ করতেই জারিয়ার শরীর আবার কেঁপে উঠল। কর্কশ কণ্ঠে সে ফিস করে বলল, জারিয়ার গাল দুটো তখনও লালচে আভায় রাঙা। নিকোলাইয়ের এত কাছাকাছি থাকা, তার নিঃশ্বাসের উষ্ণতা, সব কিছু যেন জারিয়ার ভেতরে এক অচেনা আলোড়ন তুলেছে।
এই অস্বস্তি থেকে বাঁচতেই, নিজেকে সামলাতেই জারিয়া তাড়াতাড়ি উঠে যেতে চাইল, যেন একটু দূরে গেলেই সে আবার নিজেকে গুছিয়ে নিতে পারবে। কিন্তু নিকোলাই কি এত সহজে তাকে ছেড়ে দেওয়ার মানুষ? জারিয়া সরে যাওয়ার আগেই সে আবার তার কবজি ধরে টেনে নিল নিজের আরও কাছে, এমনভাবে যেন এই দূরত্বটা তার সহ্যই হচ্ছে না। নিকোলাই এবার একটু সোজা হয়ে বসল, তারপর ধীরে কিন্তু দৃঢ়ভাবে জারিয়ার মেদহীন কোমর জড়িয়ে ঘুরিয়ে নিজের কোলের উপর বসিয়ে দিল। এই অপ্রত্যাশিত টানে জারিয়ার শ্বাস আটকে গেল। নিকোলাই পেছন থেকে তার ঘাড়ের কাছে মুখ নামাতেই জারিয়ার সারা শরীর কেঁপে উঠল। তার আঙুলগুলো অজান্তেই নিকোলাইয়ের হাত আঁকড়ে ধরল, যেন এই অনুভূতির ঢেউ সামলাতে নিজেকে শক্ত করে ধরছে। নিকোলাই ধীরে ধীরে তার ঘাড়ের কাছে মুখ রেখে কর্কশ কণ্ঠে বলে উঠল, গ্রিন বেস্ট, ভালোবাসো আমায়? তো তুমি জানো না, বুঝো না? জানি, কিন্তু এই মুহূর্তে আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হয়তো আমি এখন সবার কাছে ভীষণ স্বার্থপর মনে হব। আমি আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছি এখন। তুমি ছাড়া আমি কিছুই চোখে দেখি না। তোমার থেকে দূরে গিয়েই বুঝেছি তুমি আমাকে যে মায়ার জালে বেঁধে রেখেছ, সেখান থেকে সরিয়ে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব। আর এই কদিন তোমাকে এই নিস্তব্ধ নিথর অবস্থায়, এই নিকৃষ্ট বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বুঝে গেছি তুমি ছাড়া আমি কিছুই না। আমি শূন্য, আমি বিলীন, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। নিঃশব্দেই আমি তোমাকে এতটা ভালোবেসেছি হাবি। কথাগুলো যেন এই পরিস্থিতিতে আরও ঘি ঢালার মতো অবস্থা। নিকোলাইয়ের হাত আরও দৃঢ় হলো, আর এক আবেগী কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ মোর দেন ইউ থট, জান। এরপর জারিয়ার ঘাড়ের কাছে নিকোলাইয়ের তরল উষ্ণতায় ভিজে যেতে লাগল। সেই মুহূর্তে জারিয়ার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সে আবারও বলে উঠল, কি কি করছো? তুমি অসুস্থ? নিকোলাই জারিয়ার কাঁধ থেকে ব্লাউজ নামাতে নামাতে বলে উঠল, ওয়াইফি, আমি প্রুভ করতে চাই আমি কতটা সুস্থ। শুধু তুমি আমায় বলো, বিশ্বাস করো আমায়। এই কথাগুলো যেন সরাসরি গিয়ে ধাক্কা দিল জারিয়ার হৃদয়ে। জারিয়ার পেটের মধ্যে অজস্র প্রজাপতি পাখনা মেলে উঠতে শুরু করল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। হাত দুটো যেন নিজেরই কথা শুনছে না, স্থির হয়ে আছে, অথচ ভেতরে ভেতরে সব কিছু ভেঙে পড়ছে। আজ আর বাধা দিতে পারছে না। তবুও শেষ চেষ্টা হিসেবে সে বলল, নিজে থেকেও বেশি, কিন্তু তুমি এখনো হসপিটালে। নিকোলাই তার ঠোঁটে স্পর্শ ছড়িয়ে দিতে লাগলো জারিয়ার বাহুর ওপর। নো ওয়ান ডিস্টার্ব আস। জারিয়া কিছু বলতে পারল না। তখন এক ঝটকায় নিকোলাই জারিয়াকে সামনে ঘুরিয়ে নিল, আর তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে কামনায় ডুবে যাওয়া কণ্ঠে বলে উঠল, সেই বিসমিল্লাহ, জান। আই কান্ট ওয়েট নট ইভেন ফর এ ন্যানো সেকেন্ড। জারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু নিকোলাই যেন আবারও নরম অনুরোধের সুরে বলে উঠল। জান, প্লিজ। তখন জারিয়া মাথা নিচু করে বলে উঠল। বিসমিল্লাহ। মুহূর্তেই নিকোলাই জারিয়ার চিবুক উঠিয়ে আঁকড়ে ধরল জারিয়ার কোমল অধৈর্যরা। জারিয়াও নিজের দুই হাত দিয়ে আঁকড়ে ধরে জড়িয়ে নিল নিকোলাইয়ের ঘাড়। জারিয়ার সম্মতি পেতেই রইল না আর কোনো বাধা, রইল না আর কোনো টানাপোড়েন। জড়িয়ে নিল একে অপরকে এক অনুভূতির টানে, এক আবেগের মিষ্টতায়, আর এক কামনার নেশায়। আর তাদের মাঝের দূরত্বটা মিলিয়ে গেল এক নিঃশব্দ টানে। জোর ছিল না, কোনো তাড়াহুড়োও নয়, শুধু ছিল জমে থাকা অনুভূতির এক নিঃশব্দ বিস্ফোরণ। জারিয়া আর নিকোলাই যেন দুজনেই সেই মুহূর্তে নিজেদের সব দেওয়াল ভেঙে একে অপরের কাছে আত্মসমর্পণ করল। অধরের ঝড় আর দুজন মানুষের উত্তপ্ত উন্মাদনায়
কেঁপে উঠল এই প্রাইভেট রুমটা। নিকোলাইয়ের গোঙানি আর জারিয়ার কাতর ভরা কান্না চলতে লাগলো ঘন্টার পর ঘন্টা। বাইরের পৃথিবী যেন হারিয়ে গেল তাদের কাছে। ধরণীর বুকে সূর্যমামা ঠিক মাথার উপর দাঁড়িয়ে, তীব্র আলো যেন মাটির প্রতিটা কণায় আলোর ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে। এই দম বন্ধ করা দুপুরেই রিদিয়া দাঁড়িয়ে আছে তার ভার্সিটির লাইব্রেরির সামনে। বিরক্তিতে কুঁচকে থাকা ভ্রু আর ঠোঁটের কোণে স্পষ্ট অসন্তোষ সব মিলিয়ে তার মুখে ফুটে উঠেছে অপেক্ষার ক্লান্তি আর রাগের মিশ্রণ। ঠিক তখনই একজন সমবয়সী ছেলে হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়ালো। শ্বাস প্রায় কেঁপে যাচ্ছে, কপাল ভেজা, চোখে তাড়াহুড়োর ছাপ। সরি চল চল, অনেক দেরি হয়ে গেল। তো দেরিটা করলো কে? ছেলেটা অপ্রস্তুত ভঙ্গিতে মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করল। আরে তালুকদার স্যার আটকে দিল, বেরোনোর সময় ওর জন্যই তো লেট হয়ে গেল। রোহান রিদিয়ার ক্লাসমেট। উদ্ভিদ বিজ্ঞানের প্রজেক্টের জন্য ক্লাসে দুজন করে গ্রুপ বানানো হয়েছে, আর কাকতালীয়ভাবে রিদিয়ার সঙ্গী হয়েছে সে। আজ তাদের সেই প্রজেক্টের কাজেই যেতে হবে ভার্সিটির পাশের বোটানিক্যাল গার্ডেনে। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করতেই রোহানের চোখ গিয়ে পড়ল রিদিয়ার দিকে, আর সেই এক দৃষ্টিতে তাকিয়ে সে যেন একটু থমকে গেল। আজকাল মেয়েটাকে সত্যিই অন্যরকম লাগে। 2 হাত ভরা কাচের চুড়ি হালকা নড়াচড়ায় টুংটাং শব্দ তুলছে। নাকের ছোট্ট নোজপিন যা তার মুখের কোমলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। চুড়িদার পরা, কিন্তু ওড়নাটা এমনভাবে মাথায় দেওয়া যেন এক অদৃশ্য ঘুমটা তাকে ঘিরে রেখেছে। এই বদলটা রোহানকে না চাইলেও টানছে, কৌতূহলী করে তুলছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে উঠল, হ্যাঁ রে, তোকে আজকাল এরকম বউ বউ লাগে কেন রে? আমি বিবাহিত তাই। কথাটা যেন হাওয়ায় ছুঁড়ে দেওয়া একটা ভারী পাথরের মতো গিয়ে পড়ল রোহানের মনে। সে থমকে গেল, চোখ বড় হয়ে গেল, মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তার ভেতরে হালকা একটা খারাপ লাগা জন্ম নিল, কিন্তু সেটা ঠিক কি সে নিজেও বুঝতে পারল না। তবুও সে কিছু বলল না, চুপ করে রইল। ভার্সিটির গেট পার হতেই হঠাৎ করেই দুজন গার্ড এগিয়ে এলো সামনে। একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল, ম্যাম, হোয়ার আর ইউ গোয়িং? এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে দুজন ফরেন পাহাড়ের মতো গার্ড দেখে রোহানের বুক কেঁপে উঠল। সে একবার গার্ডের দিকে, একবার রিদিয়ার দিকে তাকালো। মাথায় কিছুই ঢুকছে না, কিন্তু রিদিয়া সে একটুও থামল না, বরং চোখ কটমট করে তাদের দিকে তাকিয়ে ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলে উঠল, গেট আউট অফ মাই ওয়ে। ম্যাম প্লিজ। পাশ থেকে রোহান প্রায় কাপা কণ্ঠে ফিসফিস করে বলল। এরা কারা রে? রিদিয়া দাঁত কিটমিট করে বিরক্তি চেপে উত্তর দিল, আমার যমদূত বরের বিরক্তিকর যমদূত গার্ড। এই এক কথাতেই রোহানের মুখ হাঁ হয়ে গেল। রিদিয়া গার্ডগুলোকে পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করলো। রোহানও আর কিছু বলল না, শুধু চুপচাপ রিদিয়ার পেছনে হাঁটতে লাগলো। অন্যদিকে শহরের আকাশ ছোঁয়া সেই পেন্ট হাউসের নিঃশব্দ উচ্চতায় নিজের ব্যক্তিগত অফিস রুমে বসে আছে কায়ান। চারপাশে এক ধরনের নিয়ন্ত্রিত নীরবতা, যেখানে প্রতিটি জিনিস তার নিয়মে, তারই ইশারায় চলে। কাঁচের দেয়াল ভেদ করে বাইরে শহরের ব্যস্ততা দেখা গেলেও এই ঘরের ভেতরে যেন সময়টাও ধীর হয়ে গেছে। তার সামনে খোলা ল্যাপটপ, চোখ নিবদ্ধ স্ক্রিনে, কিন্তু সেই দৃষ্টির। পরনে ক্যাজুয়াল ধূসর ঢিলা ট্রাউজার, উপরে সাদা আর আকাশি চেকের ফিনফিনে ঢোলা শার্ট, যার 3টে বোতাম খোলা। সেই খোলা অংশ দিয়ে উন্মুক্ত উজ্জ্বল ফর্সা বুকের উপর ঝিলিক দিচ্ছে প্লাটিনামের সুতোর মতো চিকচিকে চেন।
আর চোখে কালো ফ্রেমের চতুষ্কোণ গ্লাস। ঠিক তখনই বাইরে থেকে ক্রিস্টিয়ানের কণ্ঠ ভেসে এলো। স্যার আসবো? কায়ান চোখ না তুলে ল্যাপটপের দিকে তাকিয়ে সংক্ষিপ্ত স্বরে বলল। ক্রিস্টিয়ান ভেতরে ঢুকল। এরপর টেবিলের সামনে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে উঠল। ম্যাডামের গার্ডরা কল দিয়েছিল স্যার। ওয়াই? ম্যাম প্রজেক্টের জন্য ভার্সিটির বাইরে বেরিয়েছিলেন। এই উত্তরে কায়ান একটুও বিচলিত হলো না। তার স্বর রইল আগের মতোই নিয়ন্ত্রিত। সো গার্ডদের বলে দিও চোখে চোখে রাখতে। কিন্তু ক্রিস্টিয়ান এখনও দাঁড়িয়ে আছে। কিভাবে বলবে বুঝে পাচ্ছে না, হিমশিম খাচ্ছে। কিন্তু কায়ান আবারও ল্যাপটপে মনোযোগ দিল। ক্রিস্টিয়ানের উপস্থিতি এখনও টের পেয়ে কায়ান আবারও আইগ্লাসের নিচ থেকে তাকিয়ে বলে উঠল। কিছু বলবে? এবার ক্রিস্টিয়ানের গলায় সত্যিই কথা আটকে গেল। হাত কাঁপছে। শেষমেশ সে নিজের আইপ্যাডটা এগিয়ে দিল কায়ানের দিকে। স্যার আপনি বরং এটা দেখেন। কায়ান আইপ্যাডটা হাতে নিল। প্রথমে স্বাভাবিক ভঙ্গিতেই চোখ বুলালো স্ক্রিনে, কিন্তু পরের মুহূর্তেই সব কিছু বদলে গেল। তার রাগের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে ঘরের চারদিকে। অফিস রুমের বাইরে এসে পুরো ফ্লোর কাঁপিয়ে দিয়ে চিৎকার করে উঠল। অ্যালেক্স, আমার বাইক রেডি করো এই মুহূর্তে। রোহান এখনও ভয়ে জড়সড় হয়ে আছে। সে কাঁপা কণ্ঠে বলে উঠল। রুবিনা, চল না অন্যদিকে। রিদিয়া একটা হাঁটু সমান গাছের লিফ মরফোলজি করতে করতে রোহানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে উঠল। ওদিকে না তাকিয়ে নোট করতে থাক যেগুলো বলছি। রোহান নিজের অস্বস্তি গিলে নিয়ে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার হাতের লেখা কাঁপছে। মনটা বারবার পিছনে তাকাতে চাইছে। এই সময়েই আকাশের রং ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। হালকা রোদ ম্লান হয়ে এসে চারপাশে এক গুমোট অন্ধকার নামিয়ে আনছে, যেন প্রকৃতিও হঠাৎ চুপ করে গেছে। রিদিয়া মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে ভ্রুকুচকে অনুভব করল সেই ভারী আবহাওয়া। তারপর তাড়াহুড়োর সুরে বলে উঠল। দেখ কেমন গুমোট হয়ে এসছে, বৃষ্টি হবে মনে হয়। তাড়াতাড়ি নোট কর রুহান, বৃষ্টির আগে ফিরতে হবে। রোহান একটু মুচকি হেসে বলে উঠল। আরে সমস্যা কিসের, বৃষ্টিতে ভেজা যাবে। কথাটা শোনা মাত্রই রিদিয়া গার্ড দুটোর দিকে একবার তাকালো। এরপর কী যেন ভেবে তাদের দিকে দৃষ্টি রেখেই রিদিয়া বলে উঠল। তোর সঙ্গে বৃষ্টিতে ভিজেছি জানলে আমার জমদূত বর তোকে বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে দেবে। রোহান আর কথা বাড়ালো না। এরপর আরও কয়েকটা গাছের পাতা পর্যবেক্ষণ করতে করতে ওই দুজন গার্ডের চোখ ফাঁকি দিয়ে তারা এবার ফুলের বাগানের দিকে এগিয়ে গেল। লিফ মরফোলজি করতে করতে রোহানের ধাক্কা লাগলো একটা জবা ফুল গাছের ডালে, আর মুহূর্তেই ভন ভন করে উঠল এক ঝাঁক মৌমাছির দল, যার শব্দ পেতেই দুজনেই বিস্ময়ে সেদিকে তাকিয়ে পড়ল। এই অবস্থায় দিক বিদিক হারিয়ে রিদিয়া নিজের মাথায় পেঁচানো ওড়না দিয়ে নিজেদের সাইড থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু মৌমাছির উপদ্রব বাড়ার কারণে রোহান রিদিয়ার হাত ধরে টানতে টানতে বলে উঠল। রুবিনা পালা। সব কিছু এলোমেলো হয়ে গেল। নোটপ্যাড ব্যাগ সব ছিটকে পড়ে রইল পেছনে, আর তারা দুজন প্রাণপণে দৌড়াতে শুরু করলো। রিদিয়াদের এরকম এলোপাথারি দৌড় দেখে গার্ডরাও ওদের দিকে ছুটে যেতে লাগলো। কিন্তু কে দেখে কাকে? দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল বোটানিক্যাল গার্ডেনের গেটের কাছে। দুজনেই হাঁপাচ্ছে, বুকের ভেতর শ্বাস যেন ঠিকমতো ঢুকছেই না। সেই ক্লান্তির মাঝেও হঠাৎ করে তাদের চোখাচোখি হতেই এক ফোঁটা হাসি ফুটে উঠল ঠোঁটে, অবসন্ন তবুও অদ্ভুত হালকা একটা অনুভূতি। রিদিয়া এখনও খেয়াল করেনি যে তার হাতটা শক্ত করে ধরা, কিন্তু রোহান থেমে তাকালো সেই হাতের দিকে। তার চোখে এক মুহূর্তের জন্য ভয় নয়, অন্যরকম এক নরম অনুভূতি খেলে গেল।
বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে সে মৃদু হাসল, যেন এই বিশৃঙ্খলার মাঝেও সে কিছু একটা পেয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তটাই ভেঙে দিল দূর থেকে ভেসে আসা এক তীব্র গর্জন, এক্সক্লুসিভ বাইকের শব্দ, ভারী, কাঁপিয়ে দেওয়া। যেই গর্জনের ভ্রম ভ্রম শব্দে রাস্তা কেঁপে উঠল। শব্দটা যতই এগিয়ে আসছে ততই বাতাস ভারী হয়ে উঠছে। হৃদিয়া মাথা তুলে তাকাতেই কিছু বোঝার আগে মুহূর্তেই সেই শব্দ হৃদিয়াদের সামনে এসে বন্ধ হলো। মানুষটাকে সামনে দেখতেই হৃদিয়া হতভম্ব হয়ে গেল। হেলমেট পরা মানুষটাকে দেখেই হৃদিয়ার বুক ধক করে উঠল। চেনা সেই উপস্থিতি, সেই ভঙ্গি, সেই শরীরের গন্ধ, ফিনফিনে শার্টের খোলা বোতামের ফাঁক দিয়ে উকি দেওয়া চেনা ট্যাটু, আর তার সঙ্গে মিশে থাকা তীব্র ক্লোনউডের ঘ্রাণ। সব মিলিয়ে কোনো ভুল হওয়ার উপায়ই নেই, কারণ এই মানুষটা তার স্বামী কায়ান দেমির আরসালান। হৃদিয়ার শরীর কেঁপে উঠল, কিন্তু সে এখনও খেয়াল করেনি তার হাত ধরা রোহান অবাক হয়ে তাকিয়ে আছে এই অচেনা মানুষটার দিকে। বুঝতে পারছে না হঠাৎ কেন তাদের সামনে এসে দাঁড়ালো সে। কিন্তু হেলমেট খুলতে খুলতে কায়ানের বাজ পাখির নজর পড়ল হৃদিয়ার শরীরের উপর। ওড়না নেই, এলোমেলো চুল, আর তার হাত অন্য কারো হাতে ধরা। সেই দৃশ্যটা যেন মুহূর্তের মধ্যেই আগুন জ্বালিয়ে দিল তার ভেতরে। চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ লাল হয়ে উঠল ক্রোধে, বুকের ভেতর জমে থাকা অধিকারবোধ হিংস্র হয়ে উঠল এক নিমেষে। হৃদিয়া সেই দৃষ্টি টের পেয়ে হঠাৎ তার ভেতরটা শুকিয়ে গেল। তাড়াতাড়ি হাত ছাড়াতে চাইল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মুহূর্তেই কায়ান বাইক থেকে নেমে কোনো কথা না বলে নিজের হেলমেট দিয়ে সজোরে আঘাত করল রোহানের মুখে। একটা প্রচণ্ড শব্দে ছিটকে পড়ল সে পাশে। আর সেই মুহূর্তেই কায়ানের আগুনের মতো জ্বলন্ত কণ্ঠ ফেটে বেরিয়ে এলো, You asshole! How dare you? How dare you to touch her? হৃদিয়ার বুক কেঁপে উঠছে, চোখে আতঙ্ক জমে উঠেছে। সে জানে এই মুহূর্তে কায়ানকে থামানো তার পক্ষে অসম্ভব। তবুও শেষ চেষ্টা হিসেবে সে চিৎকার করে উঠল। প্লিজ মারবেন না, মরে যাবে ছেলেটা, প্লিজ। ব্যথায় কাতরাতে কাতরাতে রোহানও দাঁত চেপে চিৎকার করে উঠল, হারামির বাচ্চা, তুই কার ছেলের গায়ে হাত দিয়েছিস জানিস? রোহানের কথা শেষ হতেই যেন আগুনে ঘি পড়ল। কায়ানের ভেতরে জমে থাকা ক্রোধটা মুহূর্তেই চটচড় করে বেড়ে উঠল। নিজের পার্সোনাল গার্ডদের দিকে এক ঝলক তাকিয়ে গলায় তাচ্ছিল্য মিশিয়ে সে বলে উঠল, Tell that asshole who I am. হৃদিয়ার বুকের ভেতরটা কাঁপতে লাগলো তীব্রভাবে। সে এক ঝটকায় নিজের দুই হাত দিয়ে কায়ানের হাত ধরতে গেলে কায়ান তার রমণীর হাতে স্পর্শ টের পেতেই এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এরপর হৃদিয়া কাপা কণ্ঠে বলে উঠল, প্লিজ থামুন, আপনি ভুল ভাবছেন, এরকম কিছু না। কায়ান যেন কিছুই শুনছে না, তার দৃষ্টি এখনও হিংস্র, নিঃশ্বাস ভারী হয়ে আছে। মুহূর্তেই হেলমেটটা ছুঁড়ে ফেলে দিল। কায়ান মাটিতে পড়ে থাকা রোহানের দিকে এগিয়ে যাচ্ছিল আবার। হৃদিয়া এবার পিছন থেকে কায়ানের বাহু আঁকড়ে ধরল, দু হাতেই শক্ত করে চেপে ধরল, যেন তাকে থামিয়ে দেবে। প্লিজ আর না, সবাই দেখছে, আমি বলছি আপনাকে সব, প্লিজ আর কিছু করবেন না। তারপর সেই আগুনে দৃষ্টি এবার আটকে গেল হৃদিয়ার চোখে। এক ঝটকায় সেই হৃদিয়াকে কোলে তুলে নিল হঠাৎ করে। এই অপ্রত্যাশিত টানে হৃদিয়া হতবাক হয়ে গেল, বুক কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই যেন নিজেকে সামলে নিয়ে দ্বিধা ছাড়াই দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কায়ানের গলা। তার শরীর এখনও কাঁপছে। কায়ান একটুও সময় নষ্ট না করে তাকে বাইকের সামনে বসিয়ে দিল। এই ড্রেসের ওপরে যেটা জড়ানো থাকে সেটা নেই কেন? তোমার ব্যাগ কোথায়? ফোন কোথায়?
রিদিয়া থতমত খেয়ে বলে উঠল, সব আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এখনো চুপচাপ বসে থাকবে, এক ফোঁটা নড়বে না। রিদিয়া মাথা নাড়ল। আশেপাশের লোকগুলো তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কায়ান সেদিকে ভ্রুক্ষেপই করল না। রিদিয়ার কাছ থেকে জেনে নিল তার জিনিসপত্র কোথায় আছে। এরপর একজন গার্ডকে পাঠিয়ে দিল আনতে, আর সে রিদিয়ার 2 হাত সহ নিজের বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রইল। আড়াল করে দিল মানুষের চোখের সামনে দিয়ে। এই অদ্ভুত অঘোষিত অধিকার আর যত্নে রিদিয়ার ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। মনে মনে সে ফিসফিস করে উঠল, মচড়াবে তবু ভাঙবে না, সারাদিন আই হেট ইউ বলবে, কিন্তু আমার পাশে কোনো ছেলে দেখলে। এই ভাবতে ভাবতেই সে অসহায় দৃষ্টিতে রোহানের দিকে তাকালো। ইস, তার জন্য ছেলেটা এত মার খেলো, তার খুব খারাপ লাগছে। কিছু লোক রোহানকে ধরে ওঠাতে লাগলো। তখন রিদিয়ার একদম সামনে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঠিক কতটা সাহস হলে আমার সামনে ওই অ্যাসহোলের দিকে তাকাচ্ছ তুমি? ঠিক তখনই রিদিয়ার কায়ানের মুখের দিকে ভালো করে লক্ষ্য করল। কালো ফ্রেমের চতুষ্কোণ গ্লাসটা, ফিনফিনে শার্টের উন্মুক্ত বুকে চিকচিক করছে প্ল্যাটিনামের সুতোর মতো চেইনটা, যা দেখে রিদিয়ার এরকম পরিস্থিতিতেও চোখ বড় বড় হয়ে গেল। এই প্রথম দেখল কায়ানকে গ্লাস পরা অবস্থায়। মনে মনে ভাবল, একটা মানুষকে এত ভালো লাগতে পারে গ্লাস পরা অবস্থায়? এই সুপুরুষ কি সত্যিই তার জন্য? এই সুপুরুষ তো আর কেউ না, এখন তার স্বামী। এর মধ্যেই গার্ডটা এসে কায়ানের হাতে রিদিয়ার জিনিসগুলো ধরিয়ে দিল। এরপর রুদ্রমূর্তি নিয়েই রিদিয়ার শরীরে ওড়না জড়িয়ে দিল, আর ব্যাগটা রিদিয়ার হাতে ধরিয়ে দিল। কায়ানের মুখের চোয়াল এখনও কঠিন। কায়ান আবারও ওই রোহানের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে দিল। এরপর বাইকে উঠতে যাবে, তখন রিদিয়া কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কি সামনে বসবো নাকি সামনে কে বসে? কায়ান বাইক স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে জবাব দিল। কায়েন দেবীর আর্সেলনের বেবি বসে। এরপর আর কোনো কথা বাড়ালো না। বাইক স্টার্ট দিল গর্জন তুলে। কালো মেঘে ঢাকা রাস্তা চিরে ছুটে চলল তারা। আকাশটা একেবারে ঝুলে নেমে এসেছে, ভারী গুমোট, যেন যে কোনো মুহূর্তেই ভেঙে পড়বে। সেই বেগে ছুটতে ছুটতেই রিদিয়া অজান্তেই শক্ত করে জড়িয়ে ধরল কায়ানের গলা। ভয়, অভ্যাস নাকি অন্য কিছু সে নিজেও বুঝল না। হাওয়ার তীব্র চাপের মধ্যে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আর আস্তে চালান, আমাকে মারার চিন্তা নাকি? কথাটা শোনা মাত্রই কায়ান একটা ফাঁকা জায়গা দেখে বাইকের ব্রেকটা চেপে দিল। তাদের ছাউনি দিয়ে রয়েছে বহু বছরের পুরনো একটা অশ্বত্থ গাছ। বাইক থামা দেখে রিদিয়া হতভম্ব হয়ে গেল। কায়ান বাইক থেকে নামতেই রিদিয়াকে গম্ভীর কণ্ঠে বলে উঠল। নামো। রিদিয়া থতমত খেয়ে গেল। সে হতভম্ব হয়ে বলে উঠল, এখানে দাঁড়ালেন কেন? ধরনীর বুকে তপ্ত রোদে সরে গিয়ে চারিদিকটা পুরো মেঘে কালো করে এসেছে। ঠান্ডা বাতাসের এলোমেলো ছোঁয়া এসে লাগছে তাদের গায়ে, কিন্তু কোনো জবাব দিল না কায়ান। তার ধৈর্যের বাঁধ যেন এতক্ষণে ভেঙে গেছে। সে নিজেই এগিয়ে এসে রিদিয়ার হাত শক্ত করে টেনে ধরে নামিয়ে দিল। আচমকা টানে রিদিয়ার মুখ কুঁচকে গেল। চোখের রাগ আর অস্বস্তির ঝিলিক ফুটে উঠল। নিজেকে ছাড়িয়ে নিয়ে এক পা সরে দাঁড়ালো সে। দাঁতে দাঁত চেপে জমে থাকা ক্ষোভ বেরিয়ে এলো কণ্ঠে। আপনার সমস্যা কি? অনেকক্ষণ ধরে এগুলো সহ্য করছি নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও। কিন্তু কায়ানের চোখ মুখের কোনো পরিবর্তন হলো না। সেই রিদিয়ার দিকে পা বাড়ালো। রিদিয়াও পিছনে যেতে লাগলো কায়ানকে তার সামনে এইভাবে আসতে দেখে।
কায়ান দুই কোমরে হাত দিয়ে নিচু ভারী কণ্ঠে বলে উঠল। তোমাকে আমি কখন আঘাত করেছে? কখন একটা টোকাও তোমার শরীরে দিয়েছে? রিদিয়া আরও এক পা পিছিয়ে গেল, আর কায়ানও এক পা করে এগিয়ে এলো। তার বুক ওঠানামা করছে, রাগে হুঙ্কার দিয়ে বলে উঠল। অ্যান্সার মি ড্যাম ইট। রিদিয়া আবার তার ফিরে আসা আত্মশক্তি হারিয়ে ফেলল। সে কেন এই লোকটার সামনে আসলে সব কিছুতেই দুর্বল হয়ে যায়? কই, আর কারো সামনে তো এরকম দুর্বল হয়ে পড়ে না। রিদিয়া কাঁপতে কাঁপতে বলে উঠল। না না। এরপর রিদিয়ার পিঠ ঠেকে গেল সেই অসহ্য গাছটায়। রিদিয়ার সারা শরীর হিম শীতল হয়ে উঠল। কায়ান তার সামনে এসে থামতেই ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল। বেবি, তুমি ভুলে যেও না, চার দেওয়ালের মাঝে আমাদের সম্পর্ক যেমনই হোক না কেন, পুরো দুনিয়ার সামনে তুমি কায়ান তিমির আর্সেলনের দুনিয়া। আর আমার দুনিয়ার চারপাশ কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকে শেখাতে আসবে না। সব নোংরা আবর্জনাগুলোকে উপরে ছেড়ে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। রিদিয়ার ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তখন কায়ান রিদিয়ার দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে চিৎকার করে বলে উঠল। তুই জানিস ওই আসল তোর দিকে কোন দৃষ্টিতে তাকিয়েছিল? কায়ান হঠাৎ তার কবজি শক্ত করে ধরে টেনে নিল নিজের কাছে। তার কণ্ঠে শুধু রাগ ছিল না, ছিল দখল, অধিকার আর এক অদম্য উন্মত্ততা। আর ঠিক তখন গগন ফাটিয়ে বিদ্যুৎ চমকে উঠল। রিদিয়া ভয়ে কেঁপে উঠল। রিদি চোখ নামিয়ে ঠোঁট ফুলিয়ে বলে উঠল। আমি কি করে জানবো কে কিভাবে তাকিয়ে আছে? আমি তো মৌমাছির ভয় পালিয়েছি। রিদিয়ার এরকম ঠোঁট ফুলানো মুখটা যেন আরও বাচ্চাদের মুখের মতো রূপান্তরিত করল। আর তখন কায়ানের রাগের তাপমাত্রা যেন চড়চড় করে নিচে নামতে লাগল। কায়ান সেদিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠল। বেবি, নো নো, ডোন্ট মেক দিস ফেস। রিদিয়া মায়াবী চোখে তাকিয়ে রইল, ইচ্ছে করেই আরও একটু পাউট করে মুখ বানিয়ে নরম স্বরে বলল। আমি আবার কি করলাম? এই দৃশ্য দেখে কায়ানের চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন গলার কাছে আটকে আছে। কায়ান চোখ বন্ধ করে নিল। কায়ান, তোর ব্রেথ, তোর রু, তোর বেবি, তোর ইস্ক ভীষণ কিউট। তোকে কিন্তু ঘায়ল করার চেষ্টা করছে। এ মেয়ে তোকে পাগল করে দেবে। অবশ্য অলরেডি পাগল, কিন্তু এই মুহূর্তে তোর বেবির সামনে নিজেকে দুর্বল করিস না। ঠিক তখনই টুপ টুপ আকাশ ভেঙে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। আর বৃষ্টির এই বিন্দু যেন রিদিয়ার মনে প্রণয়ের এক অদ্ভুত সুর তুলল। প্রতিটা ফোঁটা যেন তার ভেতরের লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে দিচ্ছে। দেখো বেবি, তোমার বেয়াব। কায়ান কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই রিদিয়া নিজের পায়ের আঙুলে ভর দিয়ে কায়ানের ভেজা শার্টের কলার ধরে দুই হাত দিয়ে ধরে নিজের কাছে টেনে নিল, আর নিজের পাতলা কোমল অধৈর্যরা দিয়ে আঁকড়ে ধরল কায়ানের ওষ্ঠযুগল। রিদিয়ার এমন হঠাৎ নির্ভীক স্পর্শে কায়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। এক মুহূর্তের জন্য যেন সে সম্পূর্ণ স্থির হয়ে গেল। কিন্তু রিদিয়া, সে চোখ বন্ধ করেই রইল। কোনো দ্বিধা নেই, কোনো পিছিয়ে যাওয়া নেই। নিজের সমস্ত অনুভূতি নিঃশব্দে ছুঁয়ে দিচ্ছে কায়ানের ঠোঁটে। তার কাঁপতে থাকা নিঃশ্বাস, ভেজা আঙুলের স্পর্শ আর সেই নরম চাপে লুকিয়ে থাকা অজস্র অপ্রকাশিত কথা, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল অদ্ভুতভাবেই গভীর, অদ্ভুতভাবে সত্য। কায়ানের শরীর ধীরে ধীরে অবশ হয়ে উঠছে, যেন এতদিন ধরে শক্ত করে ধরে রাখা সব কিছু ভেঙে পড়ছে এই একটুখানি স্পর্শে। রিদিয়ার চুড়ি ভরা দুই হাত ধীরে ধীরে উঠে এসে জড়িয়ে ধরল কায়ানের গলা, আর সে নিজেই যেন তালে তালে ডুবে যেতে লাগলো এই অনুভূতির ভেতরে, মরিয়া হয়ে, কোনো নিয়ন্ত্রণ ছাড়া।
এই মুহূর্তে বৃষ্টির পানিতে তারা পুরোই ভিজে উঠেছে। একটা সময় ধীরে ধীরে হৃদিয়া ঠোঁট সরিয়ে নিল। তার বুক ওঠানামা করছে দ্রুত। একের পর এক ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে। আর কায়ান, সে এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস যেন কোথাও আটকে গেছে। চোখে এক রাশ অবিশ্বাস, এক রাশ অস্থিরতা, যেন এখনও বুঝে উঠতে পারছে না ঠিক কী হলো। বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে হৃদিয়ার ঠোঁট বেয়ে, চিবুক ছুঁয়ে নিচে নেমে যাচ্ছে। আর সেই দৃশ্য কায়ানের ভেতরের সব সংযমকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। তার গলায় শব্দ আটকে যাচ্ছে, ঢোক গিলতে হচ্ছে বারবার। বুকের ভেতরটা শক্ত হয়ে উঠছে, শ্বাস ভারী হয়ে উঠছে ক্রমশ। হৃদিয়ার ঠোঁটের কোণে তখন হালকা এক ক্লান্ত হাসি, তবুও অদ্ভুতভাবে মাদকতায় ভরা। তার ভারী নিঃশ্বাস, বুকের দ্রুত ওঠানামা সব মিলিয়ে কায়ানের দৃষ্টি আরও ঘন হয়ে উঠল। চোখে নেশার মতো এক ছায়া নেমে এলো। শেষমেশ সে আর নিজেকে ধরে রাখতে পারল না। একটা দীর্ঘ আটকে থাকা নিঃশ্বাস ছেড়ে দাঁতের ফাঁক দিয়ে বিরক্তি আর অস্থিরতা মিশিয়ে বলে উঠল, fuck. I can't take it anymore. পরের মুহূর্তেই সে ঝুঁকে পড়ল আর এক ঝটকায় দুই হাতের মধ্যে নিয়ে নিল হৃদিয়ার ছোট্ট মুখটা। কায়ান মরিয়া হয়ে হৃদিয়ার ঠোঁট আঁকড়ে ধরল। কায়ানের ঠোঁটের আক্রমণ সঙ্গে সঙ্গে যেন লাগাম ছাড়া হয়ে উঠেছে, কোনো নিয়ন্ত্রণ নেই। মুহূর্তেই হৃদিয়া হালকা দুলে উঠল, পা পিছলে যেতে চাইল ভেজা মাটিতে, কিন্তু কায়ান মুহূর্তেই হৃদিয়ার পেছন আঁকড়ে কোলে তুলে নিল। তবুও এক চুল ছাড়ল না হৃদিয়ার অধৈর্যরা। এবার হৃদিয়াও এই হঠাৎ আক্রমণকে সামলে নিয়ে হৃদিয়াও নিজের দুই পা দিয়ে আঁকড়ে ধরল কায়ানের কোমর আর দুই হাত দিয়ে আঁকড়ে ধরল কায়ানের গলা। কায়ানের সঙ্গে তাল মিলিয়ে কায়ানের গলা ছেড়ে চুলের মধ্যে দুই হাতের আঙুল গুজে দিল। আর ঠিক তৎক্ষণাৎ কায়ানের অধরের ভেজা আক্রমণ আরও গভীর হলো। হৃদিয়ার ঠোঁট হালকা ছেড়ে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হৃদিয়ার নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, Ishq, damn it. এই বলেই হৃদিয়াকে নিজের কোলের মধ্যে রেখেই সেই গাছটার সঙ্গে লাগিয়ে এবার নিজের ঠোঁটের ঝড় ওঠালো হৃদিয়ার গলায়। হৃদিয়ার শরীর অবশ হয়ে উঠছে, চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু কায়ান যেন এক চুলও ছাড়তে রাজি না। কায়ান হুঁশ হারিয়েছে তার, বাড়তে লাগলো তার ঠোঁটের ধারার সঙ্গে, বাড়তে লাগলো তার ঠোঁটের ধারার, তার সঙ্গে বাড়তে লাগলো ধরণীর বুকে এই বৃষ্টির ধারাও। এই মুষলধারা বৃষ্টির মাঝে দুটো মানুষ যেন তাদের চেপে রাখা অনুভূতির জোয়ারে পাগল প্রায়। ফাঁকা রাস্তায় বড় এক অশ্বত্থ গাছের ছায়ায় যেন তাদের আড়াল করে রেখেছে। সেই গাছের আড়ালে যখন উন্মাদ হয়ে আছে দুজনেই, কায়ান পাগল হয়ে আবারও গলা ছেড়ে হৃদিয়ার ঠোঁট আঁকড়ে ধরল। আর ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হৃদিয়ার পৃষ্ঠদেশে হাত দিয়ে চুড়িদারের চেইন খুলতে যাবে, ঠিক তখনই রাস্তা দিয়ে এক চলন্ত লরির হর্ন বাজতে লাগলো। কায়ান চমকে উঠল। সেদিকে তাকাতেই দেখল রাস্তার ওপাশে একটু দূরে গাছের আড়ালে একটা কালো এসইউভি দাঁড়ানো। মুহূর্তেই কায়ানের ঘোর কেটে বাস্তবে ফিরে এলো। তৎক্ষণাৎ হৃদিয়ার থেকে দূরে চলে এলো। হৃদিয়া চমকে উঠল, হতভম্ব হয়ে একটু বিস্ময় নিয়ে বলে উঠল, কি হলো? কায়ানের মনে হচ্ছে এই মুহূর্তে সে যদি সব কিছু শেষ করে দিতে পারত। একদিকে তার দুর্বলতা, অন্যদিকে সেই দুর্বলতার ওপর দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য বিপদ। তার বুক উঠানামা করছে দ্রুত, মুঠো করা হাত, কপালে টান টান রগ, চোখে এখনও জ্বলছে কিছুক্ষণ আগের সেই উন্মাদনা, কিন্তু
তার সঙ্গে মিশে গেছে সতর্কতা আর দহন। সে আবার তাকালো সেই কালো এসইউভিটার দিকে। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা গাড়িটা যেন নীরবে সব দেখছে। চোয়াল শক্ত করে দাঁত চেপে ফিস করে বলল। ড্যাম ইট। সে মুহূর্তেই 2 হাত দিয়ে চুল টেনে হৃদিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল। বলেছিলাম না আই হেট ইউ, তবু কেন কাছে আসো? আই এম আ ম্যান, তাই নিজেকে আমার কাছ থেকে দূরে রাখো। হৃদিয়ার চোখ ছলছল হয়ে উঠল, কিন্তু বৃষ্টির ফোঁটায় বোঝা দায়। কিন্তু কায়ান ভালো করেই জানে তার রুহু কষ্ট পেয়েছে। হৃদিয়াকে আড়াল করে দাঁড়িয়ে আছে, কারণ হৃদিয়ার শরীর পুরো ভেজা, আর হৃদিয়া স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কায়ানের দিকে। কায়ান কোনো কথা বলল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। এর মধ্যেই এসইউভিটা চলে যাওয়ার শব্দ এলো, কিন্তু হৃদিয়া এসব কিছুই বুঝল না, না তো কায়ান বুঝতে দিল। কায়ান এক চাপা কষ্ট নিয়ে হৃদিয়ার ওড়না ঠিক করতে গেল, কিন্তু হৃদিয়ার নিজের ওপর রাগ হলো। কেন গেল এই লোকটার সংস্পর্শে? সে রাগ দেখিয়ে কায়ানের হাত ছিটকে দিয়ে পাশ কাটিয়ে যেতে যেতে বলে উঠল। আমি বাসায় যাব, হয় ছেড়ে দিন, না হয় হেঁটেই চলে যাব। আর এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। কায়ান হৃদিয়ার দিকে আবার তাকালো। খোলা চুলগুলো পুরো ভিজে, আর ওড়নাটা গলার সঙ্গে লাগানো। কায়ান তাকাতে পারছে না হৃদিয়ার দিকে, কিন্তু সে হৃদিয়ার বাধা মানল না। হৃদিয়ার ভেজা ওড়নাটা টেনে নিল, এরপর ওড়নাটা চিপে পানি ঝরিয়ে হৃদিয়ার শরীরে জড়িয়ে দিল। এরপর হৃদিয়ার লম্বা চুলগুলো সামনে পেছনে ভাগ করে দিল। ঢোক গিলতে গিলতে তার দিকে তাকিয়ে বলে উঠল। নিজেকে দেখেছো? তুমি কি চাও আমার হাতে করে মার্ডার হোক? আমার তো ইচ্ছে করে আপনার মতো গিরকিটিকে মার্ডার করতে। এই বলে হৃদিয়া মুখ ঝামটা দিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। হৃদিয়ার ব্যাগও ভিজে চুপচুপ। কায়ান গাড়ির কাছে এসে বলে উঠল। পিছনে বসো। আমি কি পুতুল? একবার সামনে বসো, একবার পেছনে বসো, আর কত রঙ্গ দেখাবে? কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হৃদিয়ার কপালে আঙুল দিয়ে ফিস করে বলে উঠল। লুক এট মি। তারপরেও যদি সামনে বসতে ইচ্ছে হয় আসো, আমার কোনো প্রবলেম নেই, বাট আই হেট ইউ সো মাচ। এখন কি বসবে সামনে? হৃদিয়া কায়ানের দিকে মুহূর্তেই চোখ ঘুরিয়ে নিল। আর দাঁতে দাঁত পিষে বলে উঠল। আমাকে টাকা দেন, এখান থেকে হেঁটে গিয়ে আমি সিএনজি করে চলে যাব। কায়ান একটু বাঁকা হাসি দিল, এরপর নিজে বাইকে বসে পড়ল, আর হৃদিয়ার হাত টেনে বলে উঠল। সামনে বসতে না চাইলে চুপচাপ পেছনে ওঠো, নইলে পেন্ডিং কাজটা সম্পূর্ণ করতে টাইম লাগবে না। তুমি কি চাও যে তোমার হেড করে সেই তোমার? হৃদিয়া চমকে উঠে তাড়াতাড়ি করে বাইকের পেছনে উঠে বসল। কায়ান ঢোক গিলতে গিলতে বাইক স্টার্ট দিল। বাইকটা আবারও চলতে লাগলো। বাইকের মিরর ভিউ দিয়ে হৃদিয়ার দিকে তাকাচ্ছে আর হাত কাঁপছে, ভারী নিঃশ্বাস ছাড়ছে। গলার অ্যাডামস অ্যাপেল এখনও ওঠানামা করছে। অস্থিরতা ছড়িয়ে পড়েছে, আর এই অস্থিরতা অনুভব করে ভাবল কায়ানের শরীর খারাপ লাগছে। তাই এক দুশ্চিন্তা নিয়ে বলে উঠল। আপনার কি পানির তেষ্টা পেয়েছে? শরীর অসুস্থ লাগছে? আমার ব্যাগে পানির বোতল আছে, পানি খেলে বলবেন। কথাটা শুনে কায়ান নিজের উপরেই রাগ হয়ে এক বিদ্রূপ হাসি দিয়ে তাতে দাঁত পিষে বলে উঠল। আমার অ্যাক্সিডেন্টের ব্যবস্থা করে আবার জিজ্ঞেস করছে পানি খেলে বলবেন? হোয়াট বারের জিন্দেগি, নিজের রুকে হালাল করে অবস্থা। কায়ান জবাব দিল না দেখে তখন হৃদিয়া আবার বলে উঠল। কি হলো বলেন? বৃষ্টির মাঝে কায়ান বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল, আর একটু উচ্চস্বরে বলে উঠল। আমি এখন চোখে পিঙ্ক সিটের হিডেন রাস্তাঘাট দেখছি, তাই সামনের রোড ঝাপসা লাগছে। কাইন্ডলি নিজের মুখ বন্ধ করো আর দোয়া করো তোমার জন্য পেন্ট হাউসে ঠিকঠাক পৌঁছে দিতে পারি, বিকজ পিঙ্ক সিটের ভিউ দেখে অ্যাক্সিডেন্টের চান্স 1000%। বেবি, শুধু আমাকে জড়িয়ে ধরো, সব কিছু ভুলে। হৃদিয়ার মাথায় ঢুকলো না কায়ান পিঙ্ক সিটি কোথায় দেখল।
সে আর কোনো কথা বাড়াতে চায় না, তাই না চাইতেও চোখ বন্ধ করে 2 হাত দিয়ে কায়ানকে জড়িয়ে ধরল।